স্বাগত জানাচ্ছি টিভিসি খেলার দুনিয়া, দেশ বিদেশের খেলাধুলা নানা খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি তাই বনন্ত এবং আমার সাথে রয়েছেন দেব চৌধুরী। দেব চৌধুরী, গুড মর্নিং, কেমন আছেন? আই এম ফাইন। অনন্ত, আপনি কেমন আছেন? ভালো আছি। কালকে রাতে 8টা-9টার দিকে আপনার আইসিসির যে সামনের যে ইভেন্ট, সেই ইভেন্টের ফিক্সচার সূচি প্রকাশ পেয়েছে এবং ইভেন্চুয়ালি বাংলাদেশ যেই গ্রুপেই যেত না কেন, মানে একটা কঠিন গ্রুপই বাংলাদেশের হতো। আমার মনে হয় যে যেভাবে ফিক্সচারটা করা হয়েছে তাতে গ্রুপের থার্ড ফাইট করার মতো টিমটা বাংলাদেশই হতো। সেই জায়গায় আমাদের ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। তারপরও কোথায় যেন আমার ফিক্সচারটা দেখে স্বস্তি লাগছে। আমি জানি না আপনি আসলে কিরকম বোধ করছেন। আমি খুবই অপটিমিস্টিক অনন্ত বাংলাদেশের এই ফিক্সচারটা দেখে। সো যদি আপনি হিসেব করেন, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি যখন পার্টিকুলার একটা ভেন্যুতে 3টা ম্যাচ খেলবেন তখন আপনার সামনে সম্ভাবনা বেড়ে যায়। অন্যদের জন্য একই কথা প্রযোজ্য। আমরা তো সবসময় একটা রিস্ক ফ্যাক্টরে থাকি যে পারবো না, অপোনেন্ট, উইকেট, অনেক কিছু আমাদের মাথায় ঘোরে। সো অ্যাটলিস্ট ইডেন গার্ডেন্স পরিচিত মাঠ, পরিচিত কন্ডিশন, অলমোস্ট সিমিলার। সেখানে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা রয়েছে। 3টা ম্যাচ বাংলাদেশ টানা খেলবে, চরম সাপোর্ট পাবে সেখানে। খুবই স্বাভাবিক। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এটা একদিক দিয়ে ভালো, এবং আমি এখনও ফিল করি বাংলাদেশ এই গ্রুপ থেকে ইংল্যান্ড আপার হ্যান্ডে রেখেই আমি বলছি বাকি 3টা ম্যাচ বাংলাদেশের জেতা উচিত। তার মানে আপনি ধরে রাখছেন যে উইন্ডিজকে আমরা হারাবো ফার্স্ট ম্যাচ। দ্যাট ইজ অল ইম্পর্টেন্ট ম্যাচ। কেননা গ্রুপে যখন আপনার 3টা বা 4টা টিম থাকে, প্রথম ম্যাচটাই আসলে পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়াল টিমের জন্য টোনটা সেট করে দেয়। আপনি যদি একটা জয় দিয়ে যে কোনো এই ধরনের টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা জিতে শুরু করেন, তখন টুর্নামেন্টের আপকামিং ম্যাচগুলো সম্পর্কে আপনার প্ল্যান করাটা তুলনামূলক সহজ হয়। 3টা ম্যাচ কলকাতায়, তারপর বাংলাদেশকে ফ্লাই করতে হবে মুম্বাইতে, এই 4টা ম্যাচ। তো প্রথম ম্যাচটা বলছিলেন উইন্ডিজের সাথে, এটা দিয়ে একটা ভালো কিক স্টার্ট হতে পারে বাংলাদেশের উদ্বোধনী দিন 7 ফেব্রুয়ারি 2026। ওদিনই বাংলাদেশ মাঠে নামছে উইন্ডিজের সাথে, এবং বাংলাদেশ প্রবাবলি আপনি যেটা বলছিলেন যে এই ম্যাচটাকেই টার্গেট করবে, কারণ ইটালি এবং নেপাল তাদের বিপক্ষে বাংলাদেশ জিতবে এটা ধরে নিয়েই বাকি 2 অপোনেন্টের যে কোনো একজনকে হারাতে হবে। উইন্ডিজের কাছে আমরা মাত্রই হোমে 3-0 হেরেছি। সো অ্যাওয়ে একটা ভেন্যুতে কাজটা কতটা ডিফিকাল্ট হতে পারে? একটা ব্যাপার হচ্ছে যে যখন আপনি আইসিসি টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করবেন, সেখানকার উইকেটটা খুব ইম্পর্টেন্ট। আমরা লাস্ট টাইম কি দেখলাম, ভারত এমন একটা উইকেট বানিয়েছে যেখানে নিজেরা ট্র্যাপে পড়ে টেস্ট হেরেছে। আমি জাস্ট ডিফারেন্ট সর্ট অফ উদাহরণ দিচ্ছি এই জন্য যে আইসিসির ইভেন্টে আপনি নিজেও কভার করেছেন, অনেক আইসিসি ইভেন্ট কভার করেছেন, আমিও কভার করেছি। নর্মালি যেটা হয় যে একটা বেটার স্পোর্টিং ট্র্যাক থাকে। স্পোর্টিং ট্র্যাকে নর্মালি যেটা হয় যে ওয়েস্ট ইন্ডিয়ানরা বিগ হিটার, যে কোনো সময় 7-8 নাম্বার একজন নেমে 10 বলে 30 করে ম্যাচ হারিয়ে দিতে পারেন, এই ঘটনাগুলো একদম অহরহ। বাংলাদেশের যে ব্যাপারটা, বাংলাদেশ কিন্তু স্পোর্টিংটাকে তুলনামূলক T20 এখনকার সময় মোটামুটি ভালোই খেলে, আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না। আর এটার উল্টো যুক্তি হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়েও কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে এসেছে T20-তে। সো ব্যাপারটা আপনি ইভেন ধরতে পারেন। 2টা দলই আমার মনে হয় যে প্লেয়ার ওয়াইজ, ফর্ম ওয়াইজ এবং একই সঙ্গে বর্তমান যে সিচুয়েশন ওয়াইজ একদম ইভেন, মানে ব্যালেন্স একটা জায়গাটা রয়েছে। সেই জায়গাতে আমার মনে হয় যে উইকেটটা কী হবে ফার্স্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। আর বাংলাদেশের সাপোর্টারদের যেটা কথা বললেন, মাঠ ভর্তি যখন আপনার, বা মাঠের যদি একটা বড় অংশ সাপোর্টার আপনার থাকে, এটা কিন্তু সবসময় একটা অ্যাডেড টনিকের মতো কাজ করে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময়। সো আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজের এই দলটার বিপক্ষে বাংলাদেশ যে এক্সপিরিয়েন্সটা নিয়ে নামবে, বরং ঘরের মাঠে বাংলাদেশ যে সিরিজটা হেরেছে সেই এক্সপিরিয়েন্সটাই মূলত বাংলাদেশকে একটু হলেও এগিয়ে রাখবে বলে আমার মনে হয়। 2024-এর যে T20 ওয়ার্ল্ড কাপ হলো, সেটা ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে হয়েছিল, সেখানকার উইকেট তো আমরা দেখেছি, রান করাই ডিফিকাল্ট। সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা একদম ক্লিয়ারলি মনে পড়ছে যে বাংলাদেশ সহজ একটা টার্গেট চেজ করতে পারলো না। নাসাউ কাউন্টিতে আমেরিকাতে। সো আরও আমিরা তো মানে মাঝখানে T20 একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে। সবকিছু মিলিয়ে রিসেন্ট যেই T20 মানে সংক্ষিপ্ত সংস্করণের খেলাগুলো হচ্ছে, উইকেটগুলো একটু মনে হচ্ছে যে বোলার ফ্রেন্ডলি, একটু স্লোইশ সাইডে। বোলার ফ্রেন্ডলি একবার বলাটা ডিফিকাল্ট, কিন্তু একটু স্লোইশ সাইডে। এই জন্য আপনি ভারতে এক্সপেক্ট করছেন? হতে পারে। কেননা আপনার যখন ভারতে কোনো টুর্নামেন্ট হয় তখন সেইখানে স্বাভাবিকভাবেই এমন ধরনের উইকেট করা হয় যেগুলো ভারতীয় টিমকে একটু হলেও ফেভার দেয়। যদিও ভারতীয় টিমের অবস্থা এখন এই মুহূর্তে মোটামুটি বেশ খারাপ, সব কিছু মিলে মেন্টালিটি, কোচ থাকবে কি থাকবে না, প্লেয়ার নানান রকম অদল বদল। সো এটার একটা প্রভাব থাকলেও থাকতে পারে। তবে বাংলাদেশের যে সবচাইতে শক্তির জায়গাটা, যদি আপনি 2023 T20 বিশ্বকাপের উদাহরণ দিলেন, যদি ওই টাইপেরই উইকেট হয়, 2024 ওয়ার্ল্ড কাপের ওই টাইপের উইকেট হয়, আপনি নাসুমের কথা বলেন, আপনি রিশাদের কথা বলেন, রিসেন্ট সংযোজন সাইফের কথা বলেন, একই সঙ্গে শেখ মাহিদি, বাংলাদেশের স্পিন অ্যাটাক কিন্তু
আমি মনে করি যে কোনো টিমকে একটা ভালো পরীক্ষায় ওই রকম উইকেটটা তো আরো বেটার। ওই রকম উইকেটে বাংলাদেশ স্পিনাররা স্ট্রাগল করতেই পারে, কিন্তু সম্ভাবনার কথা যদি বলেন বাংলাদেশের স্পিনারদের স্লো ট্র্যাকে বেটার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তারা অভ্যস্ত, তারা জানে ওই উইকেটে অপোনেন্টকে কিভাবে প্রেশার দিতে হবে, গেম প্ল্যান কিভাবে অ্যাপ্লাই করতে হবে। একই সঙ্গে রিস্ক ফ্যাক্টরটা আমাদের ব্যাটারদের দিকে। আর যে টিমটা এখনো পর্যন্ত ধরেন আয়ারল্যান্ড সিরিজের জন্য ফিক্স করা হয়েছে, এখান থেকে সর্বোচ্চ খুব বেশি হলে হয়তো 2টো বদল হবে বিশ্বকাপের টিমটাতে। আর এই টিমটার সবচেয়ে ভঙ্গুর অংশটাই হচ্ছে এদের মিডল অর্ডার। সো আমার পার্সোনালি যেটা ফিল হয় যে বিশ্বকাপে বাংলাদেশ ব্যাটিং ওয়াইজ সবচেয়ে বড় চ্যালেঞ্জটাতে পড়বে। ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ চ্যালেঞ্জে পড়বে। আমার মনে হয় ফিক্সচার নিয়ে আর এত কথা বলার কিছু নেই, কারণ 2.5 মাস পরে প্রবাবলি এই টুর্নামেন্ট শুরু হবে। এটা নিয়ে আমরা কথা বলার আরও সুযোগ পাবো। একটু আয়ারল্যান্ড সিরিজের দিকে ফিরতে চাই। বাংলাদেশের কালকে থেকে সিরিজ শুরু, 3 ম্যাচের সিরিজ শুরু। আমরা ইন বিটুইন 3জন সাবেক ক্যাপ্টেনের সাক্ষাৎকার নিয়েছি, আকরাম খানের নিয়েছি। তিনি বলেছেন যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কম্পিটিটিভনেসটা নেই, যেখানে যেহেতু প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা কম হয়, সে কারণে ওই আমেজটা ইন্টারন্যাশনাল অ্যারেনাতে গিয়ে বাংলাদেশের প্লেয়াররা আসলে ওই চাপটা কুলিয়ে উঠতে পারেন না। হায়ুল বাশার বলেছেন যে নিজেদের তাগিদটা প্রয়োজন। একই রকম কথা বলেছেন নান্নু, বলেছেন নিজেদেরকে একটু সেলফ অ্যাসেসমেন্টের জায়গায়, বেটার একটা জায়গায় নিয়ে যেতে হবে। ওভারঅল বাংলাদেশের কেমন চান্সেস? আয়ারল্যান্ডের সাথে তো ডেফিনেটলি বেটার চান্সেস, বাট স্টিল এটা আসলে T20 ওয়ার্ল্ড কাপের আগে এই টুর্নামেন্ট আমাদের রয়েছে, এবং আমাদের BPL যদি হয় তাহলে সেটাই রয়েছে। এ দুটো কি এনাফ কিনা এত বড় একটা আসলে যাওয়ার আগে? আমার মনে হয় অনন্ত এনাফ। কেননা এই বছর যদি আপনি হিসাব করেন, বাংলাদেশ প্রচুর T20 খেলেছে, বিভিন্ন রকম কন্ডিশনে খেলেছে। আরব আমিরাতে খেলেছে, পাকিস্তানে খেলেছে, ওয়েস্ট ইন্ডিজে বছরের শুরু এবং শেষের মাঝামাঝি মিলিয়ে খেলেছে, হোম কন্ডিশনে খেলেছে। প্রিপারেশন ওয়াইজ আপনি যদি টিম দিক থেকে হিসেব করেন যে পার্টিকুলার 3 নম্বরে এই প্লেয়ার, 4 নম্বরে এই প্লেয়ার, 5 নম্বরে এই প্লেয়ার, বাংলাদেশ এনাফ এক্সপিরিয়েন্স নিয়েছে। তো এইখানে অজুহাত দেবার কোনো সুযোগ নাই, 1 নাম্বার। আর বিপিএলটা যদি হয়, হোপফুলি বিপিএলটা হবে, এবং সেই বিপিএলও এই প্লেয়াররাই খেলবেন। তার আগে আয়ারল্যান্ডের সিরিজটা যদি না আগামী বছরের শুরুতে বাংলাদেশ অন্য কোনো টিম বা ট্রাই নেশন কোনো সিরিজ খেলে, যে ব্যাপারটা এখানে কনসার্নিং সেটা হচ্ছে যে দলটা আপনি নিয়ে যাবেন। আমি বরাবরই ফিল করি যে আয়ারল্যান্ডের বিপক্ষে বা আয়ারল্যান্ডের মতো টিমের সঙ্গে হোম কন্ডিশনে, সেটা যে কোনো ফরম্যাটেই হোক, আপনার আপকামিং প্লেয়ারদের একটু বাজিয়ে দেখার সুযোগটা বাংলাদেশ হয়তো নিতে পারতো। এই ট্রিকটা তারা মিস করে গেছে। কী কারণে করেছে আমি জানি না, 10 বছর আগেও একই ঘটনা ছিল। আমি জাস্ট ছোটো করে আপনাকে মনে করিয়ে দিই, 2015-তে যখন বাংলাদেশ টানা সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তানকে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারালো, মুস্তাফিজের ডেবিউ সিরিজের কথা বলছি, তারপরে জিম্বাবুয়ে এসেছিল বাংলাদেশে। বাংলাদেশ কিন্তু সর্বোচ্চ শক্তির দলটাই খেলিয়েছিল। সো এই যে ট্র্যাক রেকর্ড, এই ট্র্যাক রেকর্ড কিন্তু বিদ্যমান। বাংলাদেশ ওই অ্যাসেসমেন্টটা করতে চায় না। আমি সিম্পলি যদি আপনাকে বলি, লেটসে তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, আপনি কিন্তু এদেরকে পুরো বছর 1.5 বছর অন্তত 25-30 ম্যাচ দেখেছেন। তারা কোন কন্ডিশনে কী ধরনের শর্টস খেলেন, কোন ধরনের বোলারদের বিপক্ষে নিজেদের কিভাবে গেম সিচুয়েশন অ্যাপ্লাই করেন, এগুলো আপনাদের মুখস্থ হওয়ার কথা। সো এই সিরিজটাতে পার্টিকুলার একজন, অন্তত 2জন প্লেয়ারকে বাজিয়ে দেখার একটা সুযোগ ছিল, ডিফারেন্ট মানে আপনার পজিশনে, বোলিংয়ের দিক থেকেও ব্যাটিংয়ের দিক থেকেও। সেটা বাংলাদেশ টিম নিল না। আরেকটা কনসার্নের জায়গায় যেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে যে আপনি যদি পারভেজ ইমন এবং তানজিদ তামিমকে বাদ দেন, 3 থেকে 8 পর্যন্ত বাংলাদেশের লাইন আপে কোনো রকম নাসুম ছাড়া একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাই। আপনি প্রত্যেকটা টিমের দিকে তাকান, 5-6-7 এর মধ্যে এক বা একাধিক লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে। কেননা ওই সময়ে আপনার স্পেসিফিক্যালি মিডল ওভার্সের খেলাগুলো যখন চলে আসে, এমনকি আপনার লাস্ট 4-5 ওভার্স, তখন কিন্তু এরকম একটা কম্বিনেশন দরকার হয় অপোনেন্টকে একটা ডিফারেন্ট সর্ট অফ চ্যালেঞ্জ দেওয়ার জন্য। এখন আপনার 3 থেকে 8 পর্যন্ত সবাই ডান হাতি। আর মূল সমস্যা হচ্ছে আপনার তো ব্যাটারি নেই, আপনি ডান বাম মানে হিসাব করবেন কোথায় আসলে? আমি ওটাই বলছি যে আপনার এই ধরনের ক্যালকুলেশনগুলো একটু আগে করা উচিত ছিল। বাংলাদেশ এই ট্রিকটা মিস করেছে। তারা শামীম হোসেন পাটোয়ারিকে নিয়মিত সুযোগ দিয়েছে, শামীম ফ্লপ করেছেন, ভালো কথা। এখন শামীমকে আপনি বাদ দিয়েছেন, শামীমের জায়গায় আপনি রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নিলেন? মাইদুল ইসলাম অঙ্কনকে, যিনি সবশেষ এই টিমের সিরিজে একটা 27-8 করেছেন, বাকি 3টা ম্যাচ সিঙ্গেল ডিজিট স্কোর। ঘরে যে আপনার NCL T20 হলো, সেখানে তিনি 6 ম্যাচে 117 বা 18 রান করেছেন, তার স্ট্রাইক রেট 115। তার আগে টপ এন্ড অস্ট্রেলিয়াতে খেলা হলো, 3 ম্যাচে 3টাই সিঙ্গেল ডিজিট স্কোর। আপনি তাকে বসিয়ে এনে T20-তে টিমে মানে ইনজেক্ট করলেন। আপনি এমন একজন প্লেয়ারকে রিপ্লেস করেন যিনি আপনার পোটেনশিয়াল ফিনিশার, 6-7 এই সমস্ত জায়গাতে খেলেন। তাকে বাদ দিয়ে আপনি নিলেন কাকে? যে প্লেয়ার নর্মালি 4-5 নম্বরে ব্যাট করে এবং ফর্মেও নেই। ফর্ম বিবেচনায় তো তিনি টিমে আসতেই পারেন না। এখানে যদি লেটসে আফিফ রিসেন্ট টাইমে 4-5 ব্যাট করেছে, এরকম কাউকেও নিতে, 6 নাম্বার 7 নাম্বারে ব্যাট করে এরকম কাউকেও নিতে, আমি ধরেন যে বুঝতাম না, ঠিক আছে, যে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট।
তো শামীমের রিপ্লেসমেন্ট যখন আপনার মাইদুল ইসলাম অঙ্কনকে নেওয়া হলো, তখনই বোঝা যায় যে প্ল্যানের দিক থেকে বাংলাদেশের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট তারা আসলে এখনো পর্যন্ত যথেষ্ট স্মার্টলি এবং ডাক পেয়ে এশিয়া কাপের রাইজিং স্টারস এর ফাইনালে ডাক মেরেছেন, মানে সেটাও এবং খুব বাজে শট, মানে আমি ধরেন একটা পার্টিকুলার ম্যাচ বাজে শট খেলেছেন, রিভার্স সুইপ খেলেছেন, সিচুয়েশন অনুযায়ী ব্যাট করতে পারেন, আমি ওই আলোচনাতে ধরেন যে গেলে তো যাওয়াই যায়। আমি জাস্ট মানে হাইপোথেটিক্যালি বলছি যে আপনি যখন এই ধরনের জায়গাগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, অ্যানালাইসিস করবেন, আপনার তখন অনেক দূরে চিন্তা করতে হবে যে আপনি কোন কোন টিমের এগেনস্টে সম্ভাব্য খেলবেন। এই যে এখন ধরেন যে আপনার টিমটা বা ফিক্সচারটা দিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপের, আপনি তো জানেন যে ইংল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি সম্পর্কে আপনি হয়তো জানেন, আমি ধরে নিচ্ছি, এদের কোন বোলাররা খেলবে, আকিল হোসেনকে আপনি কিভাবে মোকাবেলা করবেন, কিংবা ধরেন যে লেটস সে লিয়াম লিভিংস্টোন অফ স্পিন, আপনি সেটা কিভাবে মোকাবেলা করবেন, আদিল রশিদকে কিভাবে খেলবেন। সো এই যে প্ল্যানগুলো, এই প্ল্যানগুলো না করে কি একটা মুখস্থ যে টিম, একটা মুখস্থ যে ধারাবাহিকতা, সেইভাবেই এগিয়ে যাওয়া, এটা আসলে ধরেন যে খুব ভালো প্র্যাকটিস না। চট্টগ্রামে অনুশীলন সেরেছে বাংলাদেশ, কালকে প্রথম টি-20। আপনি বলছিলেন যে মাহিদুল ইসলাম অঙ্কনকে নেওয়া হয়েছে, আমাদের কোনো মিডল অর্ডার নেই আসলে, কারো উপর যে ভরসা করব, ফর্মে নেই, অ্যাকচুয়ালি ফর্মে নেই আসলে, আছে তো অবশ্যই তারা, হ্যাঁ, সো ফর্মে নেই। আমাদের টপ অর্ডারে সাইফ আবার খেলতে গেছেন আবুধাবি টি10 লিগে, প্রবাবলি সেখানেও খুব একটা ভালো করছে না। যাই টি10 টি20 দুটা কমপ্লিটলি ডিফারেন্ট গেমস, তো সেটা নিয়েও আসলে কথা বলার কিছু নেই। ওভারঅল বাংলাদেশের বোলারও খুব ভালো করছে। ব্যাটারদের কাছ থেকে এই সিরিজে, যেহেতু প্রতিপক্ষ আয়ারল্যান্ড, আপনার এক্সপেকটেশনসটা কি? প্রতিপক্ষ আয়ারল্যান্ড, এই যে আপনি যেভাবে প্রশ্নটা করলেন, ঠিক এই মেন্টালিটি নিয়ে মাঠে নামতে হবে যে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সমস্যা হচ্ছে কি, বাংলাদেশ যখন মাঠে নামে বেশিরভাগ ক্ষেত্রে নেপাল হইলেও সেটাকে অস্ট্রেলিয়া মনে করে, এটা সিরিয়াস প্রবলেম। পারভেজ ইমন, তানজিদ তামিম তো খুবই ভালো ফর্মে আছেন। আমি যে ব্যাপারটা দেখতে চাই, আপনারা যেহেতু মাহিদুল অঙ্কনকে নিয়েছেন, তাকে খেলিয়ে দেন, 3টা ম্যাচই তাকে খেলান, এবং মেক শিওর 3টা ম্যাচে যেন তিনি একই জায়গায় খেলেন। ইফ ইট ইজ 5 মেক শিওর 5, ইফ ইট ইজ 6 মেক শিওর মানে 6। ওই আজকে 5 নম্বরে, পরের দিন 6 নম্বরে, এটা করেন না। কারণ হচ্ছে কি, আপনার টিম ব্যালেন্সটা এরকম করে আপনি নিজে নষ্ট করবেন। আপনি খুব ভালো জানেন যে আপনার সাইফ অপশন আছে, তাকে আপনি নাম্বার 3তেও খেলাতে পারেন, তাকে আপনি নাম্বার 4এও খেলাতে পারেন, ওপেনিংও করাইতে পারেন। লিটন ইজ ফ্লেক্সিবল। সমস্যাটা তৈরি হয় হচ্ছে পরের জায়গাগুলোতে। এখন আপনি 6 ব্যাটসম্যান নিয়ে খেলবেন নাকি 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলবেন? 6 ব্যাটসম্যান যদি নিয়ে খেলেন, আপনার রিশাদ, আপনার নাসুম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তানজিম সাকিব। আমি এখনও ফিল করি যে তানজিম সাকিবের 7 নম্বরের যে ব্যাটিংটা বা তার যে বিগ হিট করার একটা অ্যাবিলিটি আমরা দেখেছি বিভিন্ন সময়, সেম গোস টু আপনার রিশাদ, স্পেসিফিক্যালি স্পিনারদের এগেনস্টে। এগুলো বাংলাদেশকে আয়ারল্যান্ডের এই সিরিজে শুধু রান করলে খেললেই হবে না, একটু এক্সপেরিমেন্টাল বেসিসে দেখতে হবে যে আপনি আয়ারল্যান্ডের বিপক্ষে ঠিক কতটুকু প্রোঅ্যাক্টিভ হতে পারছেন, কত ভালো রান তুলতে পারছেন, মিডল ওভারগুলো কীভাবে আপনি ইউজ করছেন, ব্যাটিং বোলিং দুই দিক থেকেই। সো এই যে অ্যাডজাস্টমেন্টগুলো আপনি যদি করে নিতে পারেন বিশ্বকাপের আগে, আমার মনে হয় যে আপনি একটু বেটার শেপে থাকবেন। আমি কথাটা এই জন্য বলছি, যদি বিপিএলটা ঠিকঠাক মতো হয়, সাইফ কিন্তু মোটামুটি আপনি নিশ্চিত থাকেন যে টিমেই খেলেন তিনি টপেই খেলবেন। মাহিদুল ইসলাম অঙ্কন, তিনি হয়তো টপ 3-4-এ খেলবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্লেয়ারদের জায়গা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন সে বিপিএলে খেলবে। প্লেয়াররা যেন বিপিএলটা খেলে ফর্ম রিগেইন করুক, পারফর্ম করুক, কিন্তু ওই মাইন্ড সেট আপ নিয়ে যেন পরবর্তীতে বিশ্বকাপে না যায় যে ভাই আমি ওইখানে 4-এ ব্যাটিং করছি, এখানে আমি 7-এ ব্যাটিং কেমনে করবো বিশ্বকাপে। লেটসে একটা ম্যাচে তানজিম সাকিব যেহেতু তার অ্যাবিলিটি আছে, তাকে 4 নম্বরে নামিয়ে দেওয়া হলো, কোনো ফ্র্যাঞ্চাইজি দিতেই পারে তারা সেটা। সো 3 ম্যাচে 4 নম্বরে খেললো, বিশ্বকাপে গিয়ে যেন সেটা ফিল না করে যে ভাই আমার 4 নম্বর না দিলে এখন তো আমি পারবো না। আমাদের ব্যাটসম্যানদের কিন্তু এটা হয় যে জায়গাটা যদি একটু সরিয়ে দেওয়া হয়, নড়িয়ে চড়িয়ে দেওয়া হয়, একটু যদি রিসাফল হয়, সেটা তাদের উপর একটা মেন্টাল ব্লকেজ তৈরি করে। এই ব্লকেজ থেকে বের হওয়ার জন্য হলেও এই আয়ারল্যান্ড সিরিজে প্লেয়ারদেরকে স্পষ্ট মেসেজ দেওয়া উচিত যে বিশ্বকাপে কিন্তু তোমাকে আমি এই রোল দিব, এবং এটা যদি এখন থেকেই না জানিয়ে দেওয়া হয় প্লেয়ারদেরকে, বিশ্বকাপে গিয়ে তারা ভুগতে পারে। এই প্র্যাকটিসটা আছে দেব, যেখানে আগে থেকে আসলে কথা হয়, মনে করেন ম্যানেজমেন্ট কথা বলে ক্রিকেটারদের সাথে। নুরুল হাসান সোহানকে ম্যাচের আগের দিন রাত্রেবেলা টিম মিটিংয়ের পরও টিম জানে যে সে খেলবে, সোহানকে জানানো হয় নাই। সোহান পরের দিন মাঠে এসে জেনেছে সে আজকে ম্যাচ খেলছে। মাঠে নামার আগে সারপ্রাইজ, সোহানের জন্য সারপ্রাইজ, সবাইকে সারপ্রাইজ। এবং সোহানকে বলা হয়েছে তুমি কিন্তু কিপিং করছো না, যখন জাকের আলী ক্যাপ্টেন ছিল। সো এই ঘটনাগুলো আছে। ন্যাশনাল টিমে নেপোটিজম, ন্যাশনাল টিমে অমুক কোচের পছন্দের প্লেয়ার, অমুক কোচের ফ্র্যাঞ্চাইজির কোরামের প্লেয়ার, এই ব্যাপারগুলো আছে, ব্যাপারগুলো সত্যি। এই ব্যাপারগুলো বাংলাদেশ টিমের যে ভেতরের এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটাকে বেশ খানিক ক্ষেত্রে আনস্টেবল করছে। অনেকের মধ্যে মেন্টাল একটা যন্ত্রণা তৈরি করছে বা মানসিক একটা যন্ত্রণা তৈরি করছে তাদের মধ্যে। সো আমি ওই আলোচনাতে যাচ্ছি না, কিন্তু প্লেয়ারদেরকে যদি আপনি রোলটা সম্পর্কে বুঝিয়ে দেন
সেই প্লেয়ারের জন্য প্রিপারেশন নিতে সুবিধা হয়, সে মানসিকভাবে নিজেকে একটা ফ্রেম অফ মাইন্ডে রাখতে পারে। সে খারাপ পারফর্ম করতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, কিন্তু প্লেয়ার যখন জানবে যে আমার রোল এইটা, আমাকে এই সময় নামলে এই করতে হবে, এই সময় নামলে এই করতে হবে, তখন প্লেয়ারের জন্য নিজের দিক থেকে একটা প্রস্তুতির ব্যাপার আছে, সেটা সহজ হয়। এখানে আমার মনে হয় যে লিটনকে একটা বড় ভূমিকা পালন করতে হবে, দলটা তো সে চালাচ্ছে, এবং আমার মনে হয় যে লিটনের প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সঙ্গেই কথা বলা উচিত, কার কাছ থেকে ক্যাপ্টেন হিসেবে, দলের প্ল্যান হিসেবে সে ঠিক কি চাচ্ছে। জি জি, সাত সকালে এত সিরিয়াস কথা বলতে একটু টায়ার্ড লাগে, একটু ব্রেকে যাবো আমরা। তার আগে ছোট্ট করে জানতে চাই, মানে যত আলোচনা, একদম ছোট্ট করে বলবেন দেব, যত সমালোচিত হচ্ছেন জাকের আলী, তত তার ফ্যাশন সেন্স গ্রো করছে। নতুন একটা স্টাইল নিয়ে আবার কালকে আমরা দেখলাম যে চট্টগ্রামে নেমেছেন, আপনার মতো পনি টেইল আছে, আবার একটু নতুনভাবে একটু কীভাবে যেন কেটেছেন দাড়ি টাড়ি, সব কিছু মিলিয়ে স্টাইলটা কিন্তু খুব সলিড হচ্ছে। মাঠের খেলাটাতে কিন্তু পারফরমেন্স নাই, তো ওই জায়গাটাতে মনে হয় আর একটু জাকের সময় এসেছে মনে হয় একটু বাড়তি কাজ করার। স্টাইল ইজ ফাইন, স্টাইল নিয়ে আমার কোনো কথা নাই, সে যদি নিজেকে স্টাইলিশ হিসেবে উপস্থাপন করতে চায়, মানে আই অ্যাপ্রিসিয়েট দিস, কিন্তু মাঠে গিয়ে কাজের কাজটা করতে হবে, দ্যাট ইজ দ্য মেইন প্রায়োরিটি। পুরো বাংলাদেশ দলের কাছে বোলাররা তো ওভারঅল দীর্ঘদিন ধরে ভালো খেলছে, টি20তেও খুব ভালো খেলছে, এবং এই সিরিজও আমরা আশা করি ভালোই খেলবে, কারণ বাংলাদেশের বোলাররা অনেক কোয়ালিটি বোলার কম্পেয়ার টু আয়ারল্যান্ড ব্যাটার্স। বাট ব্যাটারদের কাছ থেকে প্রত্যাশার জায়গাটা কি, ওভারঅল সিরিজটাকে আপনি কীভাবে দেখেন, একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে যে, এটা আপনিও বলছিলেন একদম টকশোয়ের শুরুতে, যে যারা পাইপলাইনে রয়েছে তারা তো আসলে রাইজিং স্টার্স বা এ টিম, তাদেরকে খেলানোর সুযোগটা ছিল কিনা, বা জিসান বা সোহান, তাদেরকে আসলে একটু ঝালিয়ে করে নেওয়ার সুযোগটা বাংলাদেশ নষ্ট করলো কিনা এই সিরিজে? প্রথম কথা হচ্ছে যে আপনার কোন জায়গাতে আপনার একটু দুশ্চিন্তা আছে, ওই জায়গাটা আইডেন্টিফাই করা জরুরি ছিল। দুশ্চিন্তা যদি বলেন, মানে যে কেউ এক বাক্যে বলবে মিডল অর্ডার। ওই মিডল অর্ডারে আপনি সম্ভাব্য যাদেরকে ভবিষ্যতের রিপ্লেসমেন্ট মনে করছেন, তাদেরকে একজনকে অন্তত বাজিয়ে দেখাটা ডেফিনেটলি জরুরি ছিল বলে আমি মনে করি। আর আপনি যদি আয়ারল্যান্ড সিরিজ নিয়ে এক্সপেকটেশনসের জায়গা বলেন, আমি ডেফিনেটলি বলবো বাংলাদেশের উচিত আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা। এই হোয়াইট ওয়াশের কথাটা এই জন্য বললাম যে আপনি যখন আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবেন, তখন আপনার নিজের ওপর একটা ভরসা, আস্থা এগুলো তৈরি হবে, আত্মবিশ্বাস বাড়বে। এখন বললেই তো আর হলো না, লেটস সে এক ম্যাচে পল স্টার্লিং ভালো উইকেটে তো খেলা হবে বলে এক্সপেক্ট করি। পল স্টার্লিং 70 বল খেললে 100 করবে, এটা আপনি বিশ্বাস করেন না? আমি কিন্তু করি। 70 বল খেললে বাংলাদেশের এগেস্টে বাংলাদেশের বোলার যেই বল করুক সে 100 মোটামুটি করে ফেলবে। বাংলাদেশের ব্যাটাররা তাওহিদ হৃদয় গেম শেষ করতে পারছেন না। জাকের আলী অনেক লাস্ট কিছু ম্যাচে তিনি যেভাবে ব্যাট করেছেন, তিনি যে ন্যাশনাল টিমে টিকে আছেন বা জায়গা পেয়েছেন, এটা বাংলাদেশ টিমে এযাবৎকালে সবচেয়ে বাজে সিলেকশন ডিসিশনগুলোর টপমোস্ট জায়গাতে থাকবে বলে আমি মনে করি। কেননা জাকের আলীর যে পারফরমেন্সের বেসিসে তিনি দল থেকে বাদ পড়া ডিজার্ভ করেন, তিনি দলে আছেন অলমোস্ট সিমিলার সর্ট অফ পারফরমেন্স করে, অলমোস্ট একই ধরনের দৃষ্টিকটু ব্যাট করে নাইম শেখ বাদ পড়েছেন। কেউ কিন্তু কোনো উচ্চ বাচ্চা করেনি, নাইম শেখ বাদ পড়া হয়তো ডিজার্ভ করতেন অত বাজে ব্যাটিংয়ের পরে। নাইম শেখ কিন্তু 20-25 রান করে গেছেন। সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে অ্যাপ্রোচে, ব্যাটিংয়ের ধরনে। দেখেই মনে হচ্ছে ভাই আপনি এই জায়গাটায় উপযুক্ত না। জাকেরের ব্যাটিং এক্স্যাক্টলি তাই, কিন্তু তিনি টিকে গেছেন। শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দিয়েছেন, কেন বাদ দিয়েছেন? সবশেষ 7 ম্যাচে বোধহয় আপনি 5টা সিঙ্গেল ডিজিট স্কোর, তার 3টা শূন্য। এই ব্যাটসম্যান ডেফিনেটলি বাদ পড়বে, বাদ পড়াটাই স্বাভাবিক। এই যে জাকের আলী টিকে তো গেছেন, মামার কারণে হোক, কোচের কারণে হোক, সিন্ডিকেটের কারণে হোক, বা বিপিএলের একটা বিশেষ ফ্র্যাঞ্চাইজির কোরামের সদস্য হিসেবে জাকের আলী আছেন, ফাইন আছে, যখন মেনে তো নিতে হচ্ছে। দেখতে চাইবো আয়ারল্যান্ডের বিপক্ষে এই জাকের আলী, এই তাওহিদ হৃদয় কিংবা এই মাইদুল ইসলাম অঙ্কনরা নিজেদেরকে ফিরে পান কিনা। জাকের আলী যদি আয়ারল্যান্ডের বিপক্ষে, আমি ধরে নিচ্ছি সে 3 ম্যাচই খেলবে, যেহেতু এত গুরুত্বপূর্ণ প্লেয়ার রাখা হয়েছে টিমে, এত বাজে পারফরমেন্সের পরও 3 ম্যাচই খেলবে, এবং 3 ম্যাচ দিয়ে তিনি যেন নিজেকে ফিরে পাওয়ার প্রক্রিয়াটা শুরু করেন। অ্যাটলিস্ট তার নামের পেছনে যেন ভালো স্ট্রাইক রেটে ভালো কিছু ইনিংস, 3টা ইনিংস, সেটা 20 রানের ইনিংস হতে পারে, সেটা 15 রানের ইনিংস হতে পারে, কিন্তু সেটা যেন ইম্প্যাক্টফুল ইনিংস হয়, যেটা বাংলাদেশকে ওই ভরসাটা দেবে। জাকের নিজের ওপরেও কনফিডেন্স পাবেন, সেম গোস টু তাওহিদ হৃদয়। এবং বাংলাদেশ মিডল ওভারের খেলাটা গুবলেট পাকিয়ে ফেলার মতো, এটা আপনি বিভিন্ন সময় খেয়াল করেছেন। এবং এই যে মিডল ওভার প্রপার ইউজ করতে না পারা,
আপনার 7 থেকে 15, এই যে 54টা বল বা 60টা বল, মাঝখানে যে 54 বা 60টা বল, এই 60 বল খেলে যে আপনি 80টা রান করবেন, কোন অ্যাপ্রোচে রান করবেন, সিঙ্গেল ডাবলসগুলো কিভাবে নেবেন, অড বলগুলোতে বাউন্ডারি বের করবেন, কোন বোলারকে টার্গেট করবেন, যদি অপোনেন্টের ফিফথ বোলার থাকে সেই ফিফথ বোলার এগেনস্টে 4 ওভার আপনার টার্গেট 50 কিনা, এরকম অনেক রকম ইকুয়েশন আছে। বড় দলগুলো এইভাবে চিন্তা করে, কারণ এখন অনেক বেশি নাম্বারস নিয়ে আলোচনা হয়, কোন ব্যাটসম্যান কার এগেনস্টে দুর্বল এগুলো সবাই জানে। সো আপনারটাও জানে, আপনার এটা মাথায় নিয়েই এই প্ল্যানগুলো সেট করতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা শুধু জেতার সিরিজ না, হোয়াইট ওয়াশের সিরিজ না, এটা বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিজেদের ব্যাটিং ফর্ম, ম্যাচ অ্যাপ্রোচ, মিডল ওভার ইউজ করা, এগুলো ফিরে পাওয়ার জিনিস। আমি পাওয়ার প্লে কেন বললাম না, আপনি বাংলাদেশের সবশেষ 20টা টি-20 যদি আপনি দেখেন, অন্তত 13টা টি-20তে বাংলাদেশ এভারেজ 50 বা তার কাছাকাছি রান করেছে, অর্থাৎ শুরুটা বাংলাদেশ ভালো করছে, পরের ক্যাপিটালাইজেশনটা ভালো হচ্ছে না। এটাই হচ্ছে মূল সমস্যা। আসলে এই দলের প্লেয়ারদের বাজিয়ে দেখতে পারতেন কিনা, মানে সেই সুযোগটা ছিল কিনা। আমি তো আগেই বললাম যে এ দলের প্লেয়ারদের না, শুধু আপনার প্রবেবল রিপ্লেসমেন্ট ফিউচার স্টার যারা আছেন মিডল। কিন্তু আপনি নিজে তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং এর পরে, যে ইয়াসির আলী রাব্বি এবং মাহিদুল অঙ্কনের ব্যাটিং এর প্রসঙ্গ টেনে তুলে, যে আসলে বাংলাদেশি ব্যাটারই তোমরা থাকবা, কখনো নিজেদের না হয় কি, এরা হচ্ছে একটা জায়গার পরে আর নিজেদের ডেভেলপ করতে পারে না। আপনি আন্ডার 19 লেভেল থেকে যদি দেখেন, এখন লাস্ট আন্ডার 19, আমি সবশেষ 12 বছর আন্ডার 19-এর কথা বলছি, লেটস যখন থেকে লিটনরা শুরু করেছিলেন, ওই সময়ে যে প্লেয়াররা খেলেছেন লিটনদের সঙ্গে, টপ প্লেয়ার আজকে কোন জায়গায় চলে গেছে? এইডেন মার্করাম কাদের সঙ্গে খেলেছেন? আজকে এইডেন মার্করাম কোথায়? আমাদের দেশের প্লেয়াররা কোথায়? এই যে 19-এর পরে 19 থেকে 23 বা 25, পরবর্তী 4 বা 5 বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের প্লেয়ারদের যে ধরনের মেন্টাল ডেভেলপমেন্ট হয়, যে ধরনের গেম অ্যাওয়ারনেস তৈরি হয়, যেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের দেশের প্লেয়ারদের তৈরি হয় না। কেন? আমাদের দেশের প্লেয়াররা অনেক ক্ষেত্রেই ধরেন একটু স্টারডোমের ব্যাপারটা চলে আসলে বা একটু নাম চলে আসলে, আপনার কাছে একটা ইন্টারভিউ দিলে, আপনার সঙ্গে একটা টক শোতে আসলে, এদের মেন্টালি একটা ইফেক্ট আমরা দেখতে পাই, বা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আমি ডিসঅর্ডারই বলবো, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখতে পাই। আপনি জিসান আলমের কথা বলছিলেন যে সুযোগ দেওয়া যেত কিনা, আমি এক বাক্যে বলে দেবো, ওকে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই। কেননা সে 1-2টা 6 মারবে, দেখতে খুব ভালো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি তার গেম অ্যাওয়ারনেসটা কি ভালো? টিমের প্লেয়ার হিসাবে সে কি ডাউন টু আর্থ, নাকি নিজেকে অলরেডি সে স্টার প্লেয়ার মনে করা শুরু করেছে? আমি মনে করি শেষেরটা। জিসান আলম অলরেডি মনে করে তার বডি ল্যাঙ্গুয়েজ, কথার ধরন, অ্যাপ্রোচ, টিমমেটদের প্রতি তার আচরণ, সব কিছু মিলে মনে হয় সে হয়তো এখন বিরাট একটা লেভেলে চলে গেছে। এখন এই প্লেয়ার ডাউনফলে পড়বে, সেটাই স্বাভাবিক। সো বিসিবির দায়িত্ব প্লেয়ারদেরকে ওইভাবে এডুকেটেড করা যে ভাই তুমি যেখানে আছো এই জায়গা থেকে অনেক উপরে যাইতে হবে, এবং সেটার জন্য ভালো প্লেয়ার হওয়া জরুরি, এবং ভালো প্লেয়ার হওয়ার জন্য যে ধরনের ডিসিপ্লিন, যে ধরনের মেন্টালিটি, যে ধরনের আচরণ থাকা জরুরি। ক্রিকেটটা তো শুধুমাত্র ব্যাট বলের খেলা না, আশেপাশে আনুষঙ্গিক সামনে পেছনে অনেক কিছু আছে। এই জিনিসগুলোর ডেভেলপমেন্টে বাংলাদেশের সব লেভেলের প্লেয়াররা অনেক পিছিয়ে থাকে অনন্ত, যে কারণে হচ্ছে ইন্টারন্যাশনাল বা টপ লেভেলে গিয়ে আমরা যাদের সঙ্গে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতে আসি, তারা যায় সোয়াল হয়, তারা অভিষেক শর্মা হয়, ওয়ার্ল্ড ডমিনেট করে, আর আমরা ওই যে প্রথম সুপার ওভারে 1 দরকার, আমরা প্রথম বলে ছক্কা মেরে আউট হই। বাংলাদেশ প্রেসারে আসছে, আমরা রিভার্স সুইপ খেলা আউট হই। আমরা একটা ওয়াইড 5 পেয়েছি, আমরা পরের বলটাতে ছক্কা মারতে গিয়ে আউট হই। এই যে খেলাটা বুঝতে না পারা, ক্রিকেটিং স্মার্টনেসের যে অভাব, আমি এটাকে গেম অ্যাওয়ারনেসের সঙ্গে এখন বলি যে ক্রিকেটিং স্মার্টনেসের অভাব। ক্রিকেটটা এরা শুধু খেলে, 4 ছক্কা মারে, বল করে, উইকেট পায়, রান তোলে, 1-2 নেয়। ক্রিকেটটা কি, হোয়াট ইজ ক্রিকেট, এইটা আমাদের বেশিরভাগ প্লেয়ার বোঝে না। সেটাও তো আমার মনে হয়, আমি সেটাই বললাম যে ক্রিকেট জিনিসটা আমাদের দেশের প্লেয়াররা বেশিরভাগ বোঝে না, ক্রিকেটটা খেলতে পারে তারা। জি দেব, থ্যাংক ইউ সো মাচ, খুব শিগগিরই আপনার সাথে আবার দেখা হবে।